দেখুন একটা অদ্ভুত একটা এটার অবজারভেশনের মধ্যে আমি এসেছি। যারা টাকা দিল তাদের চাকরি গেল, যারা টাকা দিল না তাদেরও চাকরি গেল, আর যারা টাকা নিল তাদের চাকরি রইল। হ্যাঁ, অবজারভেশন তো এটাই। তাহলে এই সরকারের মাথায় কি এটাই ঢুকছে না যে যারা টাকা নিল তাদেরকে আমি রাতারাতি বার করে দিই যে দেখো আমি কিন্তু একেবারে যারা এই কাজকর্ম করেছে তাদেরকে কিন্তু আমি এই বার করে দিলাম, আমি কিন্তু একেবারে দুষ্টের দমন করে ছেড়ে দিলাম। আমার প্রশ্ন যে এই হাইকোর্টে যখন এই রায়টা বাতিল হলো তখনই কিন্তু ওই যারা ওখানে ওয়াই চ্যানেলে বসেছিল তারা কিন্তু ওই ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে ব্রাত্য বসু তাদের অ্যাসুরেন্স দিল, ঠিক আছে তোমাদের বাঁচিয়ে দেবো। হ্যাঁ, সেদিন আমি ভেবেছিলাম যে এই যারা চাকরি প্রার্থীরা মারাত্মক ভুল করেছে, বাঁচল না। শুনে রাখুন, স্কুলের হেডমাস্টার মশাইরা আমাকে ফোন করছেন, যারা আমার প্রাক্তন ছাত্র এখন হেডমাস্টার হয়ে গেছে, তাদেরকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে ওদের নাম কিন্তু পোর্টালে রেখে দিন ওদেরকে, কারণ 10 তারিখের মধ্যে ওদের ওরকম বলে স্যালারি সেই সেই পোর্টালে তুলতে হবে, মানে অর্থাৎ ওরা যেন মাইনেটা পায়। হ্যাঁ, তা কত বড় মানে কি বলবো, দেশদ্রোহী হলে এই কাজ করে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে এবং ওই দিন থেকে তাদের চাকরি বাতিল হয়ে গেল। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, ওই দিন থেকে তাদের চাকরি বাতিল হয়ে গেল। তাহলে এই দুঃসাহসিক কাজ কি করে করে? অর্থাৎ কোনো রকমের মানবিক উন্নতি হয়নি এবং পাপবোধটা এই মাননীয় মুখ্যমন্ত্রীর অন্তরে এখনও জাগ্রত হয়নি আর হবে না কোনো দিনের জন্যে। আমি তো বললাম যে তাদের টাকা ফেরত দিতে হবে 3 সপ্তাহের মধ্যে। তাহলে আপনি যারা টাকা নিয়েছে তাদেরকে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার দায়বদ্ধতা কোথায়? আমার প্রশ্ন এটাই। যে অভিযোগ আপনি তুললেন যে হেডমাস্টারদেরকে এরকম বলা হচ্ছে পোর্টালে নাম রেখে দিতে, এই অভিযোগ যদি সত্যিই হয় তাহলে তো একেবারে বড়সড় জালিয়াতি এবং দুর্নীতি যাকে বলে, কোর্টের নির্দেশের পরেও এই কাজ কি করে করে রাজ্য সরকার? করছে কারণ কি বলে দিয়েছে, আমি মানি না। আমি আপনি বললে কিন্তু আমাদের জেল জরিমানা হয়ে যেত, আমরা সাধারণ মানুষ। তাহলে মুখ্যমন্ত্রী কেন হবে না? সংবিধানের যে সাম্যতা সেটা সুপ্রিম কোর্টে বলে দিয়েছে, সংবিধানের সাম্যতা এখানে মানা হয়নি, 14/16 এখানে মানা হয়নি। সুতরাং এখানেও আমি আপনি বললে এক্ষুনি আমাদের নানা রকম ব্যবস্থা নেওয়া হতো, কিন্তু তাহলে মুখ্যমন্ত্রী যেইটা বললেন আমি মানি না, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? কেন নেওয়া হবে না তার বিরুদ্ধে? এবং যে শিক্ষামন্ত্রী কি বললেন, অবাস্তব কথা। আপনাদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলছে ও ওরা স্কুলে যাচ্ছে না, আমার কাছে এই খবর নেই। শুনেছেন নিশ্চয়ই, আমার কাছে তো এই খবর নেই। সব খবর আছে। সঙ্গে সঙ্গেই ওই দিন 11:30-12টার সময় সব শিক্ষক শিক্ষিকা কেঁদে কেঁদে স্কুল থেকে চলে এসেছে। কেউ কেউ 2-4 জন যাচ্ছে। কিন্তু উনি বলছেন তো আমার কাছে এরকম খবর নেই। অর্থাৎ তাদের চাকরি বাতিল হয়েছে ওই দিন 3 তারিখে, মানে 10:30টার মধ্যে তাদের চাকরি বাতিল হয়ে গেছে। তাহলে তারা যাবে কি করে ওখানে? কোন শর্তে তারা যাবে? যেতে পারে না তো, নিয়ম অনুযায়ী যেতে পারে না, মাইনে তো দূরের কথা। যে সুতরাং এই যে এখানে কি জানেন তো, মাননীয় মুখ্যমন্ত্রী তো এইসব চাকরি প্রার্থী তথা নিউ জেনারেশনকে টুপি পরাচ্ছে না, পরিয়েছে। অলরেডি শিক্ষক শিক্ষিকা হয়ে কিভাবে বিভিন্ন পলিটিক্যাল লিডারদের শরণাপন্ন হচ্ছে, যখন অন্তিম ভার্ডিক্ট দিয়ে দিয়েছে এবং রিভিউ 99.99% ক্ষেত্রে রিভিউ সাকসেসফুল হয় না। সুপ্রিম কোর্ট বলেছে যে টাকা ফেরত দিতে হবে, যে প্রশ্ন আপনি যে কথা আপনি বললেন, যোগ্য অযোগ্যদের চিহ্নিতকরণ এভাবে করেছেন যে অভিযোগ সিবিআই যেটা দিয়েছে এবং কমিশন যেটা দিয়েছে তার ভিত্তিতে। তাহলে এখানে একটা জটিলতা তৈরি হয়েছে বা ধোঁয়াশা বলা যেতে পারে, টাকাটা কারা অ্যাকচুয়ালি ফেরত দিতে হবে?
সেটা কমিশন তো ওখানে বারবার বলছে, চিল্লে চিল্লে শুনছেন আপনাদের সামনে, আমি তো সব জায়গায় লিস্ট জমা দিয়েছি, তবুও কেন হচ্ছে কে রায়টা এরকম দিল। আচ্ছা, তা আপনি পেপারে দিয়ে দিন না, তাই না? পেপারে নাম, ঠিকানা, স্কুলের নাম, মানুষ জেনে যাক, হ্যাঁ সত্যি সত্যি কমিশন দিয়েছে, দিয়েছে। এদের আপনারা পরীক্ষা নিয়েছেন, টাকা ফর্ম ফিল আপ হয়েছে, পরীক্ষা নিয়েছেন, রেজাল্ট বার করে দিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদ তাদের চাকরি দিয়েছে। তাহলে আপনারা বলবেন না কারা অযোগ্য? এত ভয় কিসে? কার জন্যে ভয়? কার জন্যে ভয় আমি জানি। কমিশনে যারা কাজ করছেন তারা অধ্যাপক আমলা ফামলা টাইপের, আমি জানি না তারা এত হচ্ছে কে মাথাটাকে কার কাছে হচ্ছে কার পায়ে ঠুকছে আমি বুঝি না। যে আমি সত্যিটা সত্যির সঙ্গে বলবো, আপনারা অধ্যাপক, তাহলে কলেজের ছেলেমেয়েরা কী শিখবে? আধুনিক ছাত্রছাত্রীরা তারা কি শিখবে? আপনার রাতারাতি দিক না, আজকালের মধ্যে পেপারে 3-4টে পাতা, টাকার তো অভাব নেই, বিজ্ঞাপন সবসময় দিচ্ছে। তাহলে এটা বিজ্ঞাপন দিয়ে দিক না, 5 পাতা জুড়ে বিজ্ঞাপন দিয়ে দিক, আর ওয়েবসাইটে দিয়ে দিক নাম ঠিকানা, তাহলে মানুষ বুঝে যাবে এই কজন এরা এই হচ্ছে। সেটা তো পারবে না কোনো দিন। সঠিক হিসেব নাই, এখনও বলছি সঠিক হিসেব নাই। মানে দিতে গেলেই জানে কোথায় যোগ্য তার ঘাড়ে চলে যাবে, আর অযোগ্য তার কাছে চিঠি যাবে না। না হলে আপনি বলুন যে সেই দিন রাতে তো এসে অযোগ্যদের লিস্ট দিয়ে দেওয়া উচিত ছিল, মানুষ জেনে যাক কারা অযোগ্য। তার মানে এর ভিতরে এমন এমন লোক জড়িত আছে যাদের নাম জেনে গেলে রাজ্যের মানুষজন এই সরকারকে বিক্রি করে ছেড়ে দেবে। যে এত দুর্নীতিগ্রস্ত সরকার আগে যাক, যে পারে আসুকগে। এখন মানুষের এই অবস্থা হচ্ছে, যে পারে আসুকগে, আগে এই সরকারটা চলে যাক। এবং সেই জন্যেই ওই নামগুলো প্রকাশ করছে না। আর নাম প্রকাশ করলে তার তো মান সম্মান সব চলে যাবে। এখন তো অনেকে বুঝতে পারছে না কারা। দেখবেন ওখানে যারা আছেন, এসছে না, আমার কাছে খবর আছে, আমি তো বললাম আমার 2210 জন পাস করেছিল 2016-তে। আমার কাছে খবর আছে যে আমাদের সে বলছে মাস্টারমশাই আপনার কাছে পড়ে এখন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মানে কি বলো মানে ইনচার্জ হয়ে আছি। তো একজন গেছে, সে কিন্তু অযোগ্য, সে ওই ওখানে আছে, বুঝতে পারছো, ওখানে আছে। যে সুতরাং ওখানে যে যাচ্ছে, ওই চিফ মিনিস্টার ডাকছে, যাচ্ছে। আচ্ছা, এতদিন ডাকতে পারেননি কেন জানেন তো? যাচ্ছেন, তোরা আমার কালীঘাটটা আক্রমণ করিস না, তোরা কালীঘাটটা আক্রমণ করিস না, কারণ তোদেরকে লাঠিচার্জ করতে পারবো না, কালীঘাটটা আক্রমণ করিস না। এবং এই যে যারা চাকরি হারিয়েছে এদের মধ্যে গ্রুপ হয়ে গেছে, আপনি দেখবেন এদের মধ্যে গ্রুপ হয়ে গেছে, কিন্তু আবার চাকরি হারিয়েও গ্রুপ হয়ে গেছে। একজনের শ্রেণী আরেকটা শ্রেণীর কথা শুনছে না।